ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে আমরা হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিনস অর্থাৎ অর্গানিকের চ্যাপ্টারটির আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোশ্চেন অ্যান্সারিং, প্রশ্ন উত্তর। যদিও প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছো আমি ভ্যারাইটিজ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি আর সঙ্গে দিয়েছি বেশ কিছু হোমওয়ার্ক। আজকে সিমিলারলি একই রকমভাবে আমরা ওই ধরনের আরও নতুন নতুন কোশ্চেন নিয়ে আলোচনা করব, আর তার সঙ্গে তোমাদের বাড়িতে হোমওয়ার্ক হিসাবে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার করার জন্য দেব, যা নতুন নতুন চিন্তা ভাবনার উদ্ভব ঘটাবে তোমাদের মধ্যে। পুরো অংশটা আলোচনা করার সুবিধার্থে আমি দুটো স্টেপে ভাগ করেছি। প্রথম হচ্ছে কি স্টেপ 1, এখানে আমি কয়েকটা কোশ্চেন দিয়েছি আর তার সঙ্গে অ্যান্সার করে দিয়েছি এবং পরে আমরা হোমওয়ার্কে যাচ্ছি। স্টেপ 1-এ এখানে প্রথম কি কোশ্চেন দিয়েছি দেখো, +- 2 বিউটানল আলোক নিষ্ক্রিয় কেন? তোমরা জানো কোনো যৌগ যখন আলোক সক্রিয় বা আলোক নিষ্ক্রিয় হয় সেটা নির্ভর করে কাইরাল সেন্টারের উপর। যেহেতু +- রয়েছে 2 বিউটানল, তার মানে যৌগটির মধ্যে কাইরাল সেন্টার রয়েছে। তাহলে কাইরাল সেন্টার থাকলে তো আলোক সক্রিয় হওয়া উচিত, অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ। তা সত্ত্বেও এই কোশ্চেনে যেটা পেলাম এটা আলোক নিষ্ক্রিয় কেন, অর্থাৎ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কেন? তার কারণ হলো +-। আসলে এখানে দুটো যৌগ রয়েছে, একটা রোটেশন ঘড়ির কাঁটার দিকে আর একটি রোটেশন ঘড়ির কাঁটার বিপরীতে। যেহেতু +-, তার মানে এনানসিওমেরিক মিক্সচার। আর তোমরা জানো এনানসিওমেরিক মিক্সচার যদি হয় তারা একে অপরকে প্রশমিত করবে, ফলে দুজনের যে স্পেসিফিক রোটেশন ডিফারেন্ট হয়, মান একই, বিপরীত অভিমুখী হয়। একে অপরকে প্রশমিত করার ফলে কি হবে? যৌগর মিক্সচারটি আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই যে দুটো ভিন্ন প্লাস আর মাইনাস, এদের এই মিক্সচারকেই আমরা বলি রেসিমিক মিক্সচার। এই রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে যৌগটি আলোক নিষ্ক্রিয় হয় কিসের জন্য? ডিউ টু এক্সটার্নাল কম্পেনসেশনের জন্য। তার মানে একটাই কারণ, রেসিমিক মিক্সচার একে অপরকে প্রশমিত করে, তাই মিক্সচারটি আলোক নিষ্ক্রিয় হয়। প্রথম প্রশ্ন আমাদের হয়ে গেল। চলো দ্বিতীয় প্রশ্ন, ডারজেন পদ্ধতিতে SOCl2 পিরিডিন একটি উৎকৃষ্ট বিকারক কেন? দেখো এই প্রশ্নটি আলোচনা করার পূর্বে বলি, যখন আমার প্রিভিয়াস ভিডিও তোমরা দেখেছো সেখানে কিন্তু আমি বলেই দিয়েছি, তাও যেহেতু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। সেখানে কি হয়, আমরা কোনো ক্ষেত্রে অ্যালকোহল নিলাম আর তাতে দিলাম SOCl2 পিরিডিন, অর্থাৎ ডারজেন বিক্রিয়া। সেখানে কি হয়, আর তোমরা জানো আর Cl তৈরি হয়, এই Cl তৈরি হয়, SO2 গ্যাস উৎপন্ন হয়। ব্যাস, যেহেতু বিক্রিয়াতে উৎপন্ন প্রোডাক্ট বাদে আর দুজন গ্যাসীয়, তাই বিক্রিয়ার মাধ্যম থেকে সহজে বেরিয়ে যায়, অর্থাৎ পৃথকীকরণের কোনো সমস্যা থাকে না। তাই এই Cl এবং SO2 উভয় গ্যাস হয়, বিক্রিয়ার মাধ্যম থেকে সহজে বেরিয়ে যাওয়ায় এটি একটি উৎকৃষ্ট বিকারক, অর্থাৎ প্রোডাক্ট নষ্ট হওয়ার ব্যাপার নেই, পৃথকীকরণের কোনো ঝামেলা বা সমস্যা থাকে না, পিওর বা বিশুদ্ধ অ্যালকিল ক্লোরাইড আমরা পাই। সেই জন্য এটি একটি উৎকৃষ্ট বিকারক। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, কারণ এর কথাটা বা এই কোশ্চেনটা আমরা আগে একবার তোমাদের সঙ্গে আলোচনা করেছি। চলো নেক্সট কোশ্চেন। রূপান্তর করো বিউট 1N থেকে বিউট 2N। বিউট 1N কি দেখে নাও, এটা বিউট 1N। এখানে আমরা কি দেব?
HBr। মার্কনিকফের সূত্র কাজে লাগালে ব্রোমিন এই কার্বনে যোগ হবে, H এখানে যোগ হবে, প্রোডাক্টটা হবে কি CH3 CH2 CHBr, এখানে CH3। এবারে 2 বিউটেন করতে গেলে এখান থেকে ব্রোমিন আর এখান থেকে H বেরোতে হবে, অর্থাৎ অ্যালকোহলিক KOH দিয়ে হিট দাও, তখন কি হবে সেটজিভ সূত্র অনুসারে এটি মেজর প্রোডাক্ট হবে, অর্থাৎ CH3 CH CH CH3, এটা হবে 1 বিউটিন, এটি হবে 2 বিউটিন। আমরা 2 বিউটিন থেকে 1 বিউটিনও তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটা রূপান্তর করালাম, যেটা বিউট 1 ইন বা 1 বিউটিন থেকে বিউট 2 ইন বা 2 বিউটিন তৈরি করতে পারবো। এভাবেই তৈরি করা যায় খুব ইজিলি। দুটো বিক্রিয়াই তোমরা জানো, প্রথমে অ্যাডিশন কাজে লাগিয়েছি, পরে এলিমিনেশন কাজে লাগিয়েছি, তার জন্যই হয়ে গেল রূপান্তর। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। একটু প্র্যাকটিস করবে, করলেই হবে। পরের কোশ্চেনটা ভীষণ ইন্টারেস্টিং। একটি হাইড্রোকার্বন যার সংকেত C5H10। এই যে C5H10 একটি হাইড্রোকার্বন, এটি দু ধরনের যৌগ হয়, হয় এটি অ্যালকিন হবে আর না হলে সাইক্লোঅ্যালকেন হবে, দুটোর যে কোনো একটা এই সংকেত হলে। কিন্তু ক্লু কি দেওয়া রয়েছে, এটি ক্লোরিনের সঙ্গে অন্ধকারে বিক্রিয়া করে না। ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে না অন্ধকারে, তার মানে এটি অ্যালকিন নয়, এটি অবশ্যই সাইক্লোঅ্যালকেন হবে। এবারে উজ্জ্বল সূর্যালোকে কেবলমাত্র একটি মনোক্লোরাইড সংজাত যৌগ উৎপন্ন করে, তার মানে মনোক্লোরাইড আসছে মানে সাইক্লোঅ্যালকেনটা এমন ধরনের হবে যা প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ প্রত্যেকটা এনভায়রনমেন্ট একই হবে। যদি ভ্যারাইটিজ এনভায়রনমেন্ট হয় তাহলে কিন্তু অবশ্যই একাধিক মনোক্লোরাইড যৌগ হবে, কিন্তু প্রত্যেকটা যদি প্রতিসম হয়, প্রত্যেকটা কার্বন বা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, তাহলে কিন্তু আমরা মনোক্লোরাইড জাতীয় যৌগ উৎপন্ন করতে পারবো। তার মানে অবশ্যই ওই যৌগটি কি হবে? কেন? আসলে এর প্রত্যেকটা প্লেসই তো একই। তাহলে প্রত্যেকটা প্লেস যেহেতু একই, সেই জন্যই মনোক্লোরাইড যৌগ উৎপন্ন করবে। এবার মনোক্লোরাইড মানে Cl2 দিয়ে H নিউ দাও, সব প্লেসই সমান, তাই যে কোনো একটা জায়গায় একটা ক্লোরিন HCl। এবার দেখে নিই এখানে কার্বন 5 আর হাইড্রোজেন 10 রয়েছে কিনা। অবশ্যই সাইক্লোপ্রোপেন মানে কার্বন 5 রয়েছে, হাইড্রোজেন 10টা, CH2 করে প্রত্যেকটাই 5টা করে, এবং সবগুলো কিন্তু একই হতে হবে, কারণ নাহলে এই মনোক্লোরাইড কথাটা আসবে না। সেই জন্য এই ধরনের, আজকে আমি এখানে ক্লোরিন দিয়েছি, তার পরিবর্তে এখানে দিলেও একই, এখানে দিলেও একই, যে কোনো প্লেসই সমান। সেই কারণের জন্যই এই যৌগটি উৎপন্ন হলো। তার মানে আমাদের এখানে টার্গেট যে C5H10 যৌগটি, সেটি হলো সাইক্লোঅ্যালকেন। আশা করছি বোঝা যাচ্ছে, খুব যে কঠিন তা নয়। নতুন নতুন কোশ্চেন আমরা করছি। চলো আমরা স্টেপ 1-এর শেষ কোশ্চেন। এখানে কি রয়েছে? জৈব ধাতব যৌগ কাকে বলে, উদাহরণ দাও। এই যে জৈব ধাতব যৌগ বা অর্গানোমেটালিক কম্পাউন্ড কি? অর্গানোমেটালিক কম্পাউন্ড এটি একটি বিশেষ ধরনের যৌগ, যেখানে মেটালের সঙ্গে কার্বনের সরাসরি ডাইরেক্ট লিঙ্ক রয়েছে। এমন যৌগকেই আমরা জৈব ধাতব যৌগ বলবো। আমরা সাপোজ গিগনার বিকারক নিলাম, এখানে ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম, তার সঙ্গে কার্বনের সরাসরি যোগ,
তাহলে এটি একটি জৈব ধাতব যৌগ। আমরা অ্যালকিল লিথিয়াম নিলাম, যে কোনো, সাপোজ মিথাইল লিথিয়াম, ইথাইল লিথিয়াম। দেখা যাক এখানে মেটাল হচ্ছে এলআই, তার সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক কার্বন। তার মানে বলা হচ্ছে ধাতুর সঙ্গে কার্বনের যদি সরাসরি লিঙ্ক থাকে তখন যে যৌগ পাবো তাকে আমরা বলবো জৈব ধাতব যৌগ। এবার আমি কয়েকটি যৌগ নিলাম, এখানে যতগুলো লিখলাম এগুলো সবই হলো জৈব ধাতব যৌগ। এবার নিচ্ছি, দেখো, CH3ONA, সোডিয়াম মিথক্সাইড অর্থাৎ অ্যালকক্সাইড জাতীয় যৌগ, CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট। এখন এই ধরনের যৌগকে আমরা জৈব ধাতব যৌগ বলবো কি না? ধাতুকে সোডিয়াম, তার সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক অক্সিজেনের, কার্বনের নয়, তাহলে কি আমরা জৈব ধাতব যৌগ বলতে পারবো না? এখানে ধাতুকে সোডিয়াম, তার সঙ্গে ডাইরেক্ট লিঙ্কে অক্সিজেন, কার্বন তারপরে রয়েছে, তাহলে যেহেতু সরাসরি কার্বনের সঙ্গে কোনো ধাতুর লিঙ্ক নেই, তাহলে এগুলোকে আমরা জৈব ধাতব যৌগ বলতে পারবো না। তাহলে জৈব ধাতব যৌগ বা অর্গানোমেটালিক কম্পাউন্ড তারাই হবে যেখানে ধাতুর সঙ্গে কার্বনের সরাসরি লিঙ্ক থাকবে, এমন যৌগকেই আমরা জৈব ধাতব যৌগ বলবো। আশা করি স্টেপ 1-এ যে আমরা কোশ্চেনগুলো করলাম সবগুলোই তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা যাই কিছু হোমওয়ার্ক। দেখো তোমরা হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 1-এ কী কী কোশ্চেন দিয়েছি। প্রথম কোশ্চেন, আলোক সক্রিয় +2 আয়োডোবিউটেনের দ্রবণে NaI অ্যাসিটোন যোগ করলে দ্রবণটি আলোক নিষ্ক্রিয় হয়ে যায় কেন? তার মানে দেখলে প্রথম যৌগটি আলোক সক্রিয়, প্রোডাক্ট হওয়ার পর আলোক নিষ্ক্রিয়, তার মানে নিশ্চয়ই এমন কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে যেখানে মিক্সচারটা একে অপরকে ক্যান্সেল করছে, একটু ফলো করলেই হবে। ডারজেন পদ্ধতিতে দ্বিতীয় কোশ্চেন, অ্যালকিল ক্লোরাইড উৎপাদনে ব্যবহৃত পিরিডিনের ভূমিকা কী? আমরা দেখেছি একটু আগে যে যখন ডারজেন পদ্ধতি হয় সেখানে আমরা পিরিডিন দিয়েছি, কেন এই পিরিডিন, কি কাজ পিরিডিনে? এটাই হলো দ্বিতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন, এখানে দুটো যৌগ দিয়েছি, একটা এ একটা বি। বলা হচ্ছে প্রথম যৌগ অর্থাৎ এটি SN1 বিক্রিয়া দ্রুত ঘটায়, অথচ বি এমন ঘটনা ঘটে নাই বললেই চলে। কেন এমন হয়? কিছুই না, ক্লোরিন দুটো বের করে দিয়ে যে কার্বোক্যাটায়ন হবে, স্টেবিলিটি দেখবে, তাহলেই হবে। চলো 4 নম্বর কোশ্চেন, C5H12 আণবিক সংকেত বিশিষ্ট সমাবয়বী অ্যালকেনগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে কেবলমাত্র মনোক্লোরাইড সংযত যৌগ পাওয়া যায়? তার মানে একটু আগে আমি যেমন ধরনের করলাম এই ধরনের কোশ্চেন, শুধুমাত্র একটু ফলো করলেই হবে। একটাই মাত্র অপশান থাকবে রিয়াকশান করার, সেই জন্যই বলা হচ্ছে মনোক্লোরাইড সংযত যৌগ। এবারে লাস্ট কোশ্চেন হোমওয়ার্ক 1-এ, ক্লোরোফর্ম। তোমরা জানো ক্লোরোফর্ম একটি ক্লোরিন ঘটিত যৌগ। তাহলে ক্লোরিন ঘটিত যৌগ থাকলে সিলভার নাইট্রেট দিলে তো ক্লোরিন বিক্রিয়া করে বেরিয়ে AgCl এর অধক্ষেপ পড়ার কথা, কিন্তু করে না। কেন? তার মানে নিশ্চয়ই ওই ক্লোরিন বেরিয়ে আসতে পারে না। কেন পারে না এগুলোই একটু আলোচনা করলাম। ওকে, চলো হোমওয়ার্ক 1 কমপ্লিট হলো। এবারে আমরা যাব স্টেপ 2। স্টেপ 2-তে আমি ভ্যারাইটিজ কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি ব্যাখ্যা করব, তোমাদের সঙ্গে আলোচনা করব এগুলো। তো প্রথম কোশ্চেন কি, CH3Cl যৌগটি SN1 বিক্রিয়ায় ঘটায় না, আর এটি অর্থাৎ CH3CCl যৌগটি SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয় কেন, মানে বিক্রিয়া ঘটায় না কেন? আসলে SN1 বিক্রিয়া ঘটাতে গেলে তার শর্ত কি না, যে কার্বোক্যাটায়নটি তৈরি হবে তার স্থায়িত্ব যেন বেশি হয়, তার মানে সেটি 3 ডিগ্রি হলে ভালো হয়। তাহলে যেহেতু এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তাই এটা অবভিয়াসলি SN2-কে ফলো করবে, কারণ SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক হয়, যেহেতু আকারে ছোট তাই স্টেরিক হিন্ডেন্সের কথা নেই এখানে, তাই এটি SN2-র জন্য ভালো। আবার এটা যেহেতু 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এতে যে উৎপন্ন কার্বোক্যাটায়ন হবে সেটি হাইপার কনজুগেশন ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা স্থায়িত্ব পাবে, তার মানে 3 ডিগ্রি হলে SN1-কে ফলো করবে, 1 ডিগ্রি হলে SN2-কে ফলো করবে। যেহেতু বিপরীত রয়েছে তাই নিষ্ক্রিয়। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের কোশ্চেন,
দ্বিতীয় কোশ্চেনে কি রয়েছে, কতগুলো যৌগ দিয়েছি, দিয়ে বলেছি এদেরকে SN2 বিক্রিয়ার ক্রমে সাজাও, সক্রিয়তার ক্রমে। তোমরা জানো যে SN2 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমে যদি সাজাতে হয় তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে দেখতে হবে SN2 বলছে মানে ব্যাক সাইড অ্যাটাক কিংবা লিভিং গ্রুপের আগে পরে বেরানো ইত্যাদি। এক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক প্রতি ক্ষেত্রে একই, পার্থক্য কি লিভিং গ্রুপ। তোমরা জানো যে আয়োডিন হলো গুড লিভিং গ্রুপ আর ফ্লোরিন হলো ব্যাড লিভিং গ্রুপ। তাহলে যে গুড লিভিং গ্রুপ হবে তার ক্ষেত্রে লিভিং গ্রুপটা সহজে বেরোবে। তার মানে সক্রিয়তা বৃদ্ধির ক্রমে সাজালে কি দাঁড়াচ্ছে অ্যান্সার, CH3A, তার থেকে বেশি কি হবে CH3Cl, তার থেকে বেশি হবে CH3Br এবং সব থেকে বেশি হবে CH3I। কারণ গুড লিভিং গ্রুপ হয় সহজে বেরোবে, SN2 বিক্রিয়া দ্রুত ঘটাবে। আমাদের সক্রিয়তা বৃদ্ধির ক্রমে সাজাতে বললো, তাই সেই অনুযায়ী সাজানো হলো। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি খুব ইন্টারেস্টিং, আর এটি করতে গেলে আমাদের স্টেবিলিটিটাকে ভাবতে হবে। কারণ কোন হ্যালোজেন পরমাণুটি SN1 বিক্রিয়ায় অধিক সক্রিয়। দেখো 2 জায়গায় হ্যালোজেন রয়েছে, এখানেও দুটো এখানেও দুটো। কোন হ্যালোজেন বেরোবে, তোমরা যখন রিয়াকশান করবে তোমরা কনফিউশনে পড়বে কোন হ্যালোজেনটাকে বের করব। তাহলে আমাদের দেখতে হবে দুটো হ্যালোজেনকে বের করার পর কোন হ্যালোজেন বেরিয়ে যাবার পর যে কার্বোক্যাটায়নটা হবে সেটা স্থায়িত্ব পাবে। আজকে যদি এই হ্যালোজেনটা বেরোয় তখন কি হবে, এই কার্বোক্যাটায়নটি তৈরি হবে। আবার যদি এইখানে হ্যালোজেন বেরোতো এই স্থায়িত্ব পেত। যেহেতু SN1 তার মানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই কার্বোক্যাটায়নটি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে যেহেতু এটি 3 ডিগ্রি, তো সেই কারণের জন্যই এর স্থায়িত্ব বেশি হবে। শুধু স্থায়িত্ব বেশি, হাইপার কনজুগেশন পাবো। এখানে 3, 3, 6, 7, 8টা হাইপার কনজুগেশন, এখানে আমরা কেবলমাত্র 2টা হাইপার কনজুগেশন পাবো। তাহলে স্থায়িত্বের বিচারে যেহেতু এটা এগিয়ে, তাই এই হ্যালোজেনটি বেরোবে রিয়াকশান করার সময়। চলো যদি দ্বিতীয় কোশ্চেনে যাই, সেখানে কি দেখতে পাবো, সেখানেও রয়েছে একই ধরনের কোন হ্যালোজেন অর্থাৎ কোন আয়োডিনটি আগে এবং কোনটি পরে বেরোবে। একই রকম যেহেতু SN1 তার মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, যদি এটা বেরোতো এই হতো, এটি হলো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিনা দেখি। যদি এটি বেরোতো পার্থক্য কি, এও কিন্তু আর এও কিন্তু দুজনেই প্রায় একই ধরনের। দুটোর মধ্যে একটা পার্থক্য তোমরা লক্ষ্য করছো, এটিও কার্বোক্যাটায়ন এটিও কার্বোক্যাটায়ন ঠিকই, কিন্তু sp2 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 সংকরায়িত, তার মানে রেজোনেন্স হবে। কিন্তু এখানে sp2 sp2 এই মাঝের কার্বনটি sp3, তার মানে এই কার্বোক্যাটায়নটা এই রেজোনেন্স দ্বারা অধিক সুস্থিরতা লাভ করবে যদি এই লিভিং গ্রুপ অর্থাৎ আয়োডিনটি বেরোয়। সেই জন্য এটাই হবে অধিক সক্রিয়, তাই এটিই বেরোবে মূলত। আসলে এক্সপ্লানেশন হচ্ছে স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন, এবং সেক্ষেত্রে কোনো না কোনো এফেক্ট কাজ করবে। যেমন একটু আগে করলাম সেখানে হাইপার কনজুগেশন, এটাই করলাম রেজোনেন্স। ভ্যারাইটিজ কোশ্চেন, কখনো ইন্ডাকটিভ, কখনো রেজোনেন্স, কখনো হাইপার কনজুগেশন, এগুলোই মূলত অর্গানিকের মূল ভিত্তি বা স্ট্রং তৈরি করার জন্য দরকার। চলো আমরা যাই 4 নম্বর কোশ্চেন। এখানে কি রয়েছে, একটা রূপান্তর করতে দিয়েছি, কিছুই না, খুব ইজি রূপান্তর। কি রূপান্তরটা কি রয়েছে দেখো, ব্রোমোবেনজিন থেকে বাইফিনাইল বা ডাইফিনাইল, কিছুই না, ভিটিক বিক্রিয়া করবে, সোডিয়াম ড্রাই ইথার দিয়ে দাও, এটি 2 অণু লাগে, তৈরি হয়ে যাবে এটা, 2খানা NaBr বেরিয়ে যাবে। ক্লোরোবেনজিন থেকে এটা অবশ্যই জানো ডাউ প্রসেস করলেই হয়ে গেল, আগে করানো হয়েছে, আমার প্রিভিয়াস ভিডিওতে পেয়েছো। যখন আমরা ফেনলের প্রিপারেশান দেখেছি, সেই ফেনলের যে প্রিপারেশান যখন হবে তখন তোমরা দেখবে কি করে ডাউ প্রসেসে তৈরি করা যায় ক্লোরোবেনজিন থেকে ফেনল। চলো আমরা যাই নেক্সট এবং
স্টেপ 2 শেষ কোশ্চেন কি রয়েছে? ভিনাইল ক্লোরাইড SN1 বিক্রিয়া ঘটায় না, অথচ অ্যালাইল ক্লোরাইড SN1 বিক্রিয়া ঘটায় কেন? আসলে ভিনাইল ক্লোরাইডের সংকেত কি? অ্যালাইল ক্লোরাইডের সংকেত কি? পার্থক্য তো রয়েছে। SN1 বলেছে মানে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, কি করে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আমরা দেখব। তার আগে আমাদের ভাবতে হবে SN1 বিক্রিয়া প্রথমেই কিন্তু লিভিং গ্রুপ বেরিয়ে যায়, কিন্তু লিভিং গ্রুপ বেরোবে কি করে? এখানে ক্লোরিনের যে লোন পেয়ার রয়েছে সেই লোন পেয়ার এর সঙ্গে এর রেজোনেন্সে অংশগ্রহণ করছে, মানে কার্বন আর ক্লোরিনের মধ্যে ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হচ্ছে, বন্ডটা স্ট্রং হচ্ছে, ফলে ক্লোরিন বেরোনোর সম্ভাবনাই কমে যাচ্ছে। অন্যদিকে অ্যালাইল ক্লোরাইডের ক্ষেত্রে বরং ক্লোরিন বেরিয়ে গেলে যে কার্বোক্যাটায়নটি তৈরি হবে তার স্থায়িত্ব বেশি হবে, কারণ sp2 রেজোনেন্স দ্বারা স্থায়িত্ব পাবে। কিন্তু এক্ষেত্রে কার্বন ক্লোরিনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হয়, বন্ড বেরোনোর থেকে বরং বন্ডটা শক্তিশালী হয়ে গেল, ফলে সেই কারণে যেহেতু ক্লোরিন বেরোয় না তাই SN1 বিক্রিয়া ঘটানোর কোনো প্রশ্নই নেই। আর ও ক্ষেত্রে ক্লোরিন বেরিয়ে গেলে সহজে স্টেবিলিটি পায় কার্বোক্যাটায়নটি, তাই ওটি SN1 বিক্রিয়া ঘটায়। এই ধরনের হিউজ প্রশ্ন রয়েছে। আমি তো মাত্র স্টেপ 2তে 5টা প্রশ্ন আলোচনা করলাম, আবার স্টেপ 1-এ 5টা, এই মাত্র 10টা বাড়ির হোমওয়ার্কের জন্য কিছু দিচ্ছি। তোমরা যত বেশি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে তত বেশি ডেপথ তোমাদের ক্লিয়ার হবে, আর তখনই তোমরা খুব ভালো প্রিপারেশন নিতে পারবে। চলো আমরা যাই এই অংশের উপরে ভিত্তি করে আরও কিছু হোমওয়ার্ক 2। আমরা 5টি প্রশ্ন দিয়েছি এবং প্রত্যেকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি এবং বাড়িতে তোমরা প্র্যাকটিস করলেই হবে। আর যদি কোথাও আটকে যায় কমেন্টে বলো। তো চলো প্রথমে কি SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 3টে দিয়েছি, তাদের সক্রিয়তার ক্রমে সাজাতে বলেছি। তোমরা জানো যে SN1 মানেই কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, শুধু পার্থক্য কি একটা 3 মেম্বার, একটা 5 মেম্বার, একটা 4 মেম্বার রিং, এইটুকু যা ডিফারেন্স, আর কিছু নেই। দ্বিতীয়, পোলার প্রোটিক দ্রাবকে 3টে দেওয়া আছে, CH3O-, HO-, CH3COO-, সবগুলোতেই ওতে মাইনাস রয়েছে। তবে আয়নগুলিকে ওদের নিউক্লিওফিলিসিটির ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, অর্থাৎ কে আগে কে পরে। তার মানে এখানে তড়িৎ ঋণাত্মকতার প্রশ্ন আসবে, আকার বা সাইজের প্রশ্ন আসবে, এগুলো রূপান্তর করো। খুব ইন্টারেস্টিং, এখান থেকে কি করে ডিউটেরিও অর্থাৎ ডয়টেরিও বেঞ্জিন তৈরি করবে, আর বেঞ্জিন তো তৈরি করতে তোমরা ইজিলি পারবে, খুব ইজি সহজ। অর্থাৎ এক্ষেত্রে তৈরি করার জন্য তোমাদের ভারী জল ইউজ করতে হবে। একটু ক্লু দিয়ে দিলাম, A ও B শনাক্তকরণ করো এবং কারণ ব্যাখ্যা করো। খুব ইন্টারেস্টিং এরকম একটা রিয়াকশান NaOH। তোমরা জানো NaOH দিলে ব্রোমিন সরে যাবে, কিন্তু তার জায়গায় OH আসবে, কিন্তু কোন ব্রোমিন সরবে? 2 জায়গাতেই ব্রোমিন রয়েছে। আবার দ্বিতীয় কোশ্চেনটায় দেখো একই রকম, 2 জায়গাতে OH রয়েছে, HBr দিলে Br ঢুকবে, OH বেরোবে, কোথায় হবে? অর্থাৎ পার্থক্য কি? একটা সরাসরি বেঞ্জিন রিংয়ের সঙ্গে যুক্ত, আর একটা রিংয়ের বাইরে পার্শ্ব শৃঙ্খলে যুক্ত। তাহলে একটা হচ্ছে বলয়ে যুক্ত, একটা পার্শ্ব শৃঙ্খল। তোমরা জানো যে কোনটাকে প্রতিস্থাপন করা অনেক সহজ। বিক্রিয়াটির কোন পাত্রে দ্রুত ঘটবে এবং কেন? খুব ইন্টারেস্টিং, সত্যি আমরা ভাবতেই পারছি না কেমিস্ট্রিতে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটে। একই রিয়াকশান একইভাবেই করছি, একটা পাথ 1 একটা পাথ 2। পাথ 1-এ কি হচ্ছে? SCN হয়ে অর্থাৎ সালফার কোঅর্ডিনেট হয়ে যৌগটি হয়েছে, এখানে নাইট্রোজেন হয়ে। এখন প্রশ্ন, নাইট্রোজেনের থ্রু দিয়ে লিঙ্ক হয়ে যৌগটি হবে না সালফারের? অর্থাৎ পাথ 1টা ঠিক না পাথ 2টা ঠিক? কোনটার ক্ষেত্রে দ্রুত ঘটবে এবং কেন ঘটবে? দুটোই ঘটবে, কিন্তু কোনটার ক্ষেত্রে দ্রুত ঘটবে এবং কেন ঘটবে করবে। অর্থাৎ এক্ষেত্রে তোমরা স্যাপ থিওরি বা সফট হার্ড এই ব্যাপারগুলো কাজে লাগাবে, কাজে লাগালেই হবে। এই গেল আমাদের স্টেপ 2তে ভ্যারাইটিজ কোশ্চেন। তোমরা এই হোমওয়ার্কগুলো বাড়িতে করবে, আর যদি কোথাও আটকায় অবশ্যই আমাকে পরে কমেন্টে জানিও। আশা করছি আজকের আলোচিত অংশটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোথাও সমস্যা থাকে
অবশ্যই কমেন্টে জানিও। তবে এইটুকু কোশ্চান না, আরও হিউজ কোশ্চান করো, তাহলে তোমাদের একটা ভালো প্রিপারেশান তোমরা নিতে পারবে, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা ফলো করতে থাকো প্রিভিয়াস ভিডিওগুলো। সবচেয়ে বলবো অর্গানিকের এফেক্টগুলো আবার একবার দেখো, তাহলে এই কোশ্চানগুলো আলোচনা করতে তোমাদের সুবিধা হবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।